নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব আরোগ্যনিকেতন এই উপন্যাসটির ১০ম পর্ব। উপন্যাসটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অসাধারণ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই কীর্তিটি আমি আমার চ্যানেলে ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি। আজ শুরু হচ্ছে ১০ম পর্ব। অদ্ভুত মানুষ ছিলেন রংলাল ডাক্তার। সাধারণ মানুষের সমাজ তাকে মহাদাম্ভিক, অর্থপিপাসু, হৃদয়হীন বলেই মনে করত। ঠিক তার বাবার প্রকৃতির বিপরীত। ভাষা ছিল রূঢ়, আপ্যায়নহীন, অসামাজিক মানুষ। জীবন ডাক্তারের সঙ্গেও প্রথম পরিচয়ে এমনই ভাষা প্রয়োগ করেছিলেন তিনি। জগৎ মহাশয়ের মৃত্যুর পর মনে তখন গভীর অশান্তি, সুপ্ত অতৃপ্তি যেন প্রচণ্ড তৃষ্ণায় জেগে উঠেছে। জগৎমশায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে, তার গুরুগম্ভীর অস্তিত্বের প্রভাব থেকে মুক্ত হয়ে। তার স্নেহ যেমন প্রসন্ন এবং গাঢ় ছিল, তার নির্দেশ এবং পরোক্ষ শাসনও ছিল তেমনি গুরুগম্ভীর, অলঙ্ঘনীয়। জীবনের যে অসন্তোষ চাপা ছিল, সে যেন চূড়ো ভেঙে পড়া পাহাড়ের বুকের আগুনের মতো বেরিয়ে পড়ল। ওহ, প্রথম দিনের অগ্নুদ্গারের কথা মনে পড়ছে। আতরবউ সেদিন প্রথম মাথা কুটেছিলেন। আতরবউও চিরকালের অসন্তোষের আগুন বুকে বয়ে নিয়ে চলেছেন। বিবাহের পর সেই ফুলশয্যার রাত্রি থেকেই জীবন ডাক্তার সে আগুনের উত্তাপ সহ্য করে আসছেন। বাল্যকালে পিতৃমাতৃহীনা মেয়েটি মামার বাড়িতে মানুষ, চিরদিনের মুখরা, চিরদিনের। কি বলবেন, প্রচণ্ডা ছাড়া বোধহয় বিশেষণ নাই। চিরদিনের প্রচণ্ডা, অদ্ভুত জীবনী শক্তি। সেই বাল্যকাল থেকেই মাথা কুটে বিদ্রোহ করতেন। শাসন যত কঠিন হয়েছে তত মাথা কুটেছেন, তত চিৎকার করে কেঁদেছেন। তারপর কৈশোরে দিনের পর দিন উদয়াস্ত পরিশ্রম করেছেন মামা মামির ঘরে। দিনেকের জন্য বিশ্রাম নেননি। তার সঙ্গে উপবাস, মাসের মধ্যে 7টা-8টা দিন উপবাস করতেন। অন্যপক্ষ শাসনের নামে নির্যাতন করে ক্লান্ত হয়ে হার মানলে তবে অন্ন গ্রহণ করতেন। বিবাহের ফুলশয্যাতে এমন মেয়ের বুক থেকে অগ্নি জ্বালা না হোক, অগ্নির তাপ বিকীর্ণ হবে, তাতে আর বিস্ময়ের কি আছে? কিন্তু নতুন বউ হিসেবে সংসারে সে সুনাম কিনেছিল। দিনের বেলা দূর থেকে জীবন মশাই আতর বউকে দেখতেন, প্রসন্ন, প্রশান্ত, হাস্যময়ী। অবশ্য শাশুড়ির সমাদর তার একটা বড় কারণ। মা বউকে বড় সমাদর করতেন। মায়ের ধারণা ছিল আতর বউয়ের মতো পয়মন্ত মেয়ে আর হয় না। বিয়ের পর বাপের কাছে আয়ুর্বেদ শিক্ষায় জীবনের মন প্রাণ সমর্পণ করা দেখে এই ধারণা হয়েছিল তাঁর। তিনি বলতেন, আমার বউয়ের পরেই এমনটা হলো, নইলে সেই জীবন যে মাথা নিচু করে ঢু মেরে বড় বড় জোয়ানকে ঘায়েল করেছে। বৈশাখ মাসের দিনে সকালে বেরিয়ে বেলা দুপুর পার করে তাল খেয়ে ফিরেছে। মূলকিনি পুকুর 20 বার এপার ওপার করে পাঁক তুলে কাদা করে তবে উঠেছে। তার এই মতিগতি হয়? স্কুলে গিয়ে মারামারি করেছে, বই ছুঁতো না। এ যেন সে মানুষই নয়। বৌমার পয় ছাড়া আর কি বলবো? বৌমা বাড়িতে পা দেবার পর এই হলো। এ কথা শুনে সেকালে আতর বউয়ের মুখ স্মিত হাস্যে ভরে উঠত। এই সময়টাই জগৎমশায়ের জীবনের প্রবীণতম কাল। প্রবীণতার সঙ্গে সঙ্গে বিচক্ষণতা এবং বহুদর্শিতার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তখন জগৎমশাই নিজে আর সাধারণ রোগী দেখতে বের হতেন না, জীবন ছিলেন সেজন্য। রোগ কঠিন হলে তবে নিজে যেতেন, নইলে বলতেন, আমার যাবার দরকার নাই বাবা, আমার জীবন যাচ্ছে। ও আমারই যাওয়া। সঙ্গে সঙ্গে মৃদু হাসতেন। কথাটার ভিতরের অর্থ যে না বুঝত, তাকে তিনি ওর অর্থ বোঝাতে চেষ্টা করতেন না। রসিকতা যে বোঝে না, তার সঙ্গে রসিকতা তিনি করতেন না। সাদা কথায় বলতেন, জীবন দেখে এসে আমাকে বলবে, তাতেই হবে। জীবনকেই আমি বলে দেব যা করতে হবে, যে ওষুধ দিতে হবে।
তার জন্য ভেবো না। যেতেন জীবন যখন বলতো তখন, আর যেতেন অন্য চিকিৎসকের হাতের রোগী দেখার যা ডাক এলে তখন, আর যেতেন যে ক্ষেত্রে নিদান হাঁকতে হবে সেই ক্ষেত্রে। একটা ঘটনা মনে পড়ছে। এই ঘটনায় জগৎ মহাশয়ের খ্যাতি পরিপূর্ণ হয়ে উঠেছিল। নবগ্রামের বরদাপ্রসাদ বাবুর কঠিন অসুখ। বরদাবাবুরা নবগ্রামের প্রাচীনতম জমিদার বংশ। এক পুরুষকাল আগে এই বংশেরই বড় তরফের কর্তার বাড়িতে জগৎ মশাইয়ের বাবা দীনবন্ধু মশাই খাতা লিখতেন এবং ছেলেদের পড়াতেন। এই বাড়ির ছেলের রোগের সেবা করে দীনবন্ধু মশাই প্রথম চিকিৎসাবিদ্যার আস্বাদ পেয়েছিলেন এবং কর্তার ছেলের আরোগ্যের পর বিখ্যাত কবিরাজ কৃষ্ণদাস সেনগুপ্ত নিজে ডেকে তাকে আয়ুর্বেদ দীক্ষা দিয়েছিলেন। এই কৃতজ্ঞতায় দীর্ঘকাল জগৎমশাইয়ের 40-45 বৎসর বয়স পর্যন্ত এই বংশের যে কোনো বাড়িতে ডাকলে সসম্ভ্রমে বিনা দক্ষিণায় চিকিৎসা করে আসতেন। কিন্তু এরা তার সম্ভ্রমকে বজায় রাখত না, উপরন্তু পদে পদে অসম্ভ্রম করত। এমনকি ওষুধের দামও দিত না, বলতো খাজনায় কাটছিট করে দেব। এই কারণেই জগৎমশাই স্বগ্রামের কয়েক পয়সার জমিদারি কিনে অসম্ভ্রমের হাত থেকে রক্ষা পেতে চেয়েছিলেন এবং রক্ষাও পেয়েছিলেন। নবগ্রামের রায়চৌধুরী বংশ আর তাকে ডাকতেন না। তাঁরা হরিহরপুরের কবিরাজ হীরালাল পাঠককে গৃহ চিকিৎসক করেছিলেন। রোগ কঠিন হলে ডাকতেন রাঘবপুরের গুপ্ত কবিরাজদের। বরদাবাবুর অসুখে বাধ্য হয়ে তাঁর ছেলে জগৎমশাইকে ডেকেছিলেন। বরদাবাবুর ছেলে কলকাতায় ব্যবসা করতেন। বাপের অসুখের সংবাদ শুনে গ্রামে এসেই ডাকলেন রাঘবপুরের গুপ্তকে। গুপ্ত এসে বললেন 3 দিন, 1 সপ্তাহ বা 9ম দিনে মৃত্যু অনিবার্য। ছেলে বললেন আমি কলকাতায় নিয়ে যাব। গুপ্ত বললেন তাতে পথে মৃত্যু হবে, 3 দিন পরমায়ু তাতে ক্ষয়িত হবে। ছেলে এরপর রংলাল ডাক্তারকে ডাকলেন। কবিরাজ হাত দেখে বললেন। রূঢ়ভাষী রংলাল ডাক্তার বাধা দিয়ে বললেন ও বিদ্যেটা আমি বুঝি না, বিশ্বাসও করি না। ছেলে বললেন মানে উনি বলেছেন 3 দিন, 1 সপ্তাহ বা 9ম দিনে মৃত্যু অনিবার্য। রংলাল বললেন সেও আমি বলতে পারবো না, তবে ওর কাছে লিখে নিতে পারেন, মৃত্যু না হলে নালিশ করতে পারবেন। আমাকে লিখে দিলে আমি নালিশ করব। ছেলে বললেন এখন আমি চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যেতে চাই, তবে আমাকে কেন ডেকেছেন, নিয়েই যান। কবিরাজ বলেছেন তাতে 3 দিনও বাঁচবেন না, পথেই ত্রিশূন্যে অর্থাৎ গাড়িতেই মারা যাবেন। তা পারেন আবার নাও পারেন, আমি ওষুধ দিয়ে যাচ্ছি, রোগ কঠিন, মরবেন কি বাঁচবেন সে আমি জানি না। রংলাল ডাক্তার চলে গেলে অগত্যা তাঁরা জগৎ মশাইকে ডাকলেন। জগৎ মশাই নারী দেখে বলেছিলেন সুচিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাবেন, বাধা দেব না, নিয়ে যান, চিন্তার কোনো কারণ নাই, আমি দায়ী রইলাম। ছেলে বলেছিলেন দেখুন ভালো করে বুঝুন। না বুঝে কি এত বড় কথা বলতে পারি চৌধুরী মশাই, নিয়ে যান। আমার কথার অন্যথা হলে আমি 10-এর সম্মুখে প্রতিশ্রুতি দিচ্ছি চিকিৎসা আমি ছেড়ে দেব। আর হেসে বলেছিলেন আর এ যাত্রায় কর্তার রোগভোগ আছে, দেহরক্ষা নাই। অচিকিৎসা কুচিকিৎসা হলে তারা কথা আলাদা, চিকিৎসা হলে বাঁচবেন, আপনি কলকাতায়ই নিয়ে যান। তাঁর কথাই সত্য হয়েছিল। বরদাবাবুকে কলকাতা নিয়ে পৌঁছতে কোনো বিঘ্ন ঘটে নাই এবং তিনি সেবার রোগমুক্ত হয়ে দেওঘরে শরীর সেরে বাড়ি ফিরেছিলেন। বরদাবাবুর বাড়িতে তিনি কোনো দক্ষিণা গ্রহণ করেন নাই। বরদাবাবু বাড়ি ফিরে তাকে উপঢৌকন পাঠিয়েছিলেন। দেওঘরের প্যাঁড়া, একটি ভালো গড়গড়া ও নল, কিছু ভালো তামাক আর একখানি বালাপোষ। এই ঘটনার পরেই জীবন তাকে বলেছিলেন এবার ফিস বাড়াতে হবে আপনাকে, 4 টাকা ফিস করুন। জগৎ মশাই তাতে রাজি ছিলেন না, কিন্তু জীবন ছাড়ে নাই। বলেছিল গরিব যারা তাদের বাড়ি আপনি বিনা ফিসে যাবেন,
কিন্তু যে যা দেবে এ করলে আপনার মর্যাদা থাকবে না। এই সময়টি দত্তমশাইদের বাড়ির সর্বোত্তম সুসময়। জীবনের মা বলতেন, এসব আমার বউয়ের পয়। আতর বউ নিজেও তাই ভাবতেন। সেকালে জীবন ডাক্তার রোগী দেখতে বের হবার সময় নিয়মিতভাবে আতর বউ সামনে এসে দাঁড়াতেন। তার মুখ দেখে যাত্রার ফল শুভ, অবশ্যম্ভাবী শুভ। জগৎ মশাইয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে দত্তমশাইদের খ্যাতিতে প্রতিষ্ঠায় ভাটা পড়ল স্বাভাবিকভাবে। অনেক বাঁধা ঘর, 4-5খানা গ্রাম তাকে ছেড়ে কামদেবপুরের মুকুজ্জে কবিরাজের এবং হরিহরপুরের পাঠক কবিরাজের কাছে গিয়ে পড়ল। ওদিকে নবগ্রামের বাবুরা নিয়ে এলেন একজন ডাক্তার, দুর্গা দাস কুণ্ডু। জীবন মশাই তখন শুধু জীবন দত্ত, মহাশয় তো সহজে লোকে বলে না। ওদিকে ডাক্তারির একটা সুবিধে আছে, বয়স যেমনই হোক, অভিজ্ঞতা থাক আর না থাক, ডিগ্রি আছে। ডিগ্রির জোরেই ডাক্তার খেতাব তাদের প্রতিষ্ঠিত। জীবন দত্তের সুপ্ত কামনা এই দুঃসময়ে ঝড়ে ছাই উড়ে যাওয়া আগুনের মতো গনগনে হয়ে উঠল। তিনি ডাক্তার হবেন। সম্মুখে রংলাল ডাক্তারের দৃষ্টান্ত। ওদিকে নবগ্রামে আরও একজন নতুন ডাক্তার এলো, তাঁরই বন্ধু কৃষ্ণদাসবাবু, ওই কিশোর ছেলেটার বাপ, নতুন ডাক্তারকে আশ্রয় দিলেন। আরও শোনা গেল নবগ্রামের নবীন ধনী ব্রজলাল বাবু এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি, অ্যালোপ্যাথিক দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি গোপনে গোপনে আরম্ভ করে দিলেন। অনেক সন্ধান করে দুখানি বই আনালেন, ডাক্তারি শিক্ষা ও বাংলা মেটেরিয়া মেডিকা। ইচ্ছা সত্ত্বেও রূঢ়ভাষী রংলাল ডাক্তারের কাছে যেতে সাহস হলো না। মাস তিনেক পর হঠাৎ রংলালের সঙ্গে তার দেখা হলো। তার সঙ্গে জীবনের যোগসূত্র রচিত হবার প্রথম গ্রন্থি পড়ল। ওই কিশোর ছেলেটিকে তিনি এই জন্যই এত ভালোবাসেন। এই গ্রন্থিটি পড়েছিল তাকে উপলক্ষ করেই। একদিন হঠাৎ শুনলেন নবগ্রামের কৃষ্ণদাসবাবুর ছেলে কিশোরের বড় অসুখ। আজ 10 দিন এক জোরে। দেখছিল ওই নবাগত হরিশ ডাক্তার। আজ মাসখানেক সে নবগ্রামে এসেছে। কৃষ্ণদাসবাবুই তাকে আশ্রয় দিয়েছেন। পাশ করা ডাক্তার, পাটনা স্কুল থেকে পাশ করে এসেছে। পসার না হওয়া পর্যন্ত কৃষ্ণদাসবাবুই তার সকল ভার বহন করবেন বলেছেন। সেই দেখছিল। আজ রংলাল ডাক্তার দেখতে আসবেন। জীবন দত্ত বিস্মিত হলেন, শঙ্কিতও হলেন। নিজেকে তিনি একটা ধিক্কার দিলেন। খবর রাখা উচিত ছিল। কৃষ্ণদাসবাবু তাঁর চেয়ে বয়সে বড় হলেও বন্ধু, এবং তার ঘনিষ্ঠ বন্ধু নেপালের পরমাত্মীয় সম্বন্ধী। তাছাড়া এই কিশোর ছেলেটিকে তিনি বড় ভালোবাসেন। এই নতুন ডাক্তারটি কৃষ্ণদাসবাবুর বাড়িতে আসবার আগে পর্যন্ত, অর্থাৎ 4 মাস আগে পর্যন্ত তাঁরাই পুরুষানুক্রমে ওদের বাড়িতে চিকিৎসা করতে আসছিলেন। তাঁর তো একবার যাওয়া উচিত। চিকিৎসক হিসেবে না ডাকতে যাওয়ায় মর্যাদায় বাধে, কিন্তু তার উপরেও যে একটা অন্তরঙ্গতার সম্পর্ক আছে। কৃষ্ণদাসবাবুর সঙ্গে আছে, ওই কিশোর ছেলেটির সঙ্গেও আছে। ও পাড়ায় গেলেই তিনি কিশোরের খোঁজ করে 2-4টি কথা বলে আসেন। 6-7 বছরের এই শ্যামবর্ণ ছেলেটি আশ্চর্য রকমের দীপ্তিমান, তীক্ষ্ণ বুদ্ধি এবং রসবোধে সরস বুদ্ধি। এই তো সেদিন নেপালের বাড়ি থেকে তিনি নেপালকে সঙ্গে করেই বের হচ্ছিলেন। পথে যাচ্ছিল কিশোর। দুপুরবেলা শালকপুত্রকে একা একা দেখে নেপালের কর্তব্যবোধ জেগে উঠল। কিশোরের গতিপথ দেখে যে কেউ বুঝতে পারত যে সে নিজের বাড়ির দিকেই যাচ্ছে। পাগলা নেপাল সেই হিসেবে অকারণেই প্রশ্ন করল, কোথায় যাবি? আমাদের বাড়ি? না। তবে দুপুরবেলা যাবি কোথায়? কিশোর উত্তর দিয়েছিল, যাব তোমার শ্বশুর বাড়ি। নেপাল বুঝতে পারে নাই রসিকতাটুকু। জীবন হা হা করে হেসেছিলেন। জীবন ডাক্তার নিজেও অপ্রতিভা হয়েছেন তার কাছে। এই তো মাস কয়েক আগে। তখনও চিকিৎসা করতেন ওদের বাড়িতে।
কিশোরেরই জ্বর হয়েছিল। নারী দেখলেন অম্লদোষ। কৃষ্ণদাসবাবুর ভগ্নী বললেন, এই জ্বর অবস্থাতেও কাল খোয়া ক্ষীর চুরি করে খেয়েছে, অম্লদোষের আর দোষ কি? জীবন ডাক্তার বলেছিলেন, তুমি চুরি করে খেয়েছো? কিশোর অপ্রস্তুত হয়নি, বলেছিল, হ্যাঁ। জানো চুরি করে খেলে পাপ হয়? কিশোর ঘাড় নেড়ে বলেছিল, হয়, কিন্তু খোয়া ক্ষীর খেলে হয় না। জীবন ডাক্তার অবাক হয়ে গিয়েছিলেন, বলেছিলেন, কে বলেছে তোমাকে? কিশোর বলেছিল, ভাগবতে শুনেছি কৃষ্ণ নিজে খোয়া ক্ষীর ননি মাখন চুরি করে খেতেন। তবে কেন পাপ হবে? জীবন ডাক্তারকে হার মানতে হয়েছিল। অতঃপর চিকিৎসা শাস্ত্রতত্ত্ব বোঝাতে হয়েছিল। ছেলেটি মন দিয়ে শুনেছিল এবং শেষে বলেছিল, আচ্ছা, আর বেশি খাবো না, কম করে খাবো। এরপর জীবন ডাক্তার কিশোরকে দেখলেই পুরাণ সম্পর্কে প্রশ্ন করেছেন। কিশোর প্রায় উত্তর দিয়েছে এবং বিচিত্র ভঙ্গিতে উত্তর দিয়েছে। রাবণের কটা মাথা কটা হাত জিজ্ঞাসা করায় বলেছিল, 10টা মাথা 20টা হাত। জানেন, রাবণ কখনো ঘুমোতো না। কেন? শুয়ে পাশ ফিরবে কি করে? এইভাবে ছেলেটির সঙ্গে একটি নিবিড় অন্তরঙ্গতা জমে উঠেছিল। তার অসুখ, বেশি অসুখ। রংলাল বাবুর মতো ডাক্তার আসছেন। জীবন ডাক্তার আর থাকতে পারলেন না, তিনি নিজেই এলেন কৃষ্ণদাসবাবুর বাড়ি। কৃষ্ণদাস অপ্রস্তুত হলেন, কিন্তু জীবন স্মিতহাস্যে বললেন, কিছু না কৃষ্ণদাস দাদা, আপনারা ব্রাহ্মণ, আমি কায়স্থ হলেও তো আমি আপনার ভাই, খুড়ো হিসেবে দেখতে এসেছি। চলুন কিশোরকে একবার দেখব। কিশোর প্রায় বেহুঁশ হয়ে পড়েছিল। গলায় মৃদু সর্দির শব্দ উঠছে শ্বাস প্রশ্বাসের সঙ্গে। 2-4টি ভুলও বকছে। ভাদ্র মাসে গরম কাপড় দিয়ে তাকে প্রায় মুড়ে রাখা হয়েছে। নতুন ডাক্তার বললেন, বুকে সর্দির দোষ রয়েছে, জ্বর উঠেছে 103, নিউমোনিয়া। এতদিনে পূর্ণ মাত্রায় দেখা দিত, কিন্তু আমি গোড়া থেকেই বেঁধেছি, তবু যে কেন জ্বর কমছে না বুঝছি না। জীবন ডাক্তার 2টি হাতের নাড়ি দীর্ঘক্ষণ ধরে মনঃসংযোগের সঙ্গে পরীক্ষা করলেন। জিভ চোখ দেখলেন, পেট টিপে পরীক্ষা করলেন। তারপর উঠে হাত ধুয়ে কৃষ্ণদাসবাবুর কাছে বসে বললেন, 21 দিন বা 24 দিনে জ্বর ত্যাগ হবে কৃষ্ণদাস দাদা, ভয়ের কোনো কারণ নেই। তবে জ্বরটা একটু বাঁকা, আগন্তুক জ্বর, সান্নিপাতিক দোষযুক্ত, তবে প্রবল নয়, মারাত্মকও নয়। শ্লেষ্মা দোষ। ডাক্তারবাবু যেটা বলেছেন। হরিশ ডাক্তারের দিকে চেয়ে বললেন, ওটা আনুষঙ্গিক, আসল ব্যাধি ওটা নয়। হরিশ ডাক্তার প্রায় তার সমবয়সী, জীবন দত্তের থেকে বছর 4-5 ছোট। কর্মজীবনে এটা খুব পার্থক্যের বয়স নয়, প্রীতির সঙ্গেই বলেছিলেন। কিন্তু পাশ করা হরিশ ডাক্তার বলেছিলেন, না, আমি স্টেথোস্কোপ দিয়ে দেখেছি, সর্দির দোষটাই মূল দোষ, আর সান্নিপাতিক মানে টাইফয়েডের কথা যা বলছেন ওটা আমার মতে ঠিক নয়। জীবন দত্ত ধ্যানস্থের মতো নাড়ি ধরে অনুভব করেছেন, যা বুঝেছেন তা ভুল হতে পারে না। তিনি মৃদু হাসির সঙ্গে ঘাড় নেড়েছিলেন। ঠিক এই সময়েই বাইরে পালকি বেয়ারাদের হাঁক শোনা গিয়েছিল। হরিশ ডাক্তার ছুটে বেরিয়ে গিয়েছিলেন, উনি এসে গিয়েছেন। জীবন দত্ত বাইরে যাবার জন্য উদ্যত হলেন। হঠাৎ নজরে পড়ল কিশোরের শিয়রে বসে অবগুণ্ঠনবতী তার মা। জীবন দত্ত গভীর বিশ্বাসে আশ্বাস দিয়ে আবার বলেছিলেন, কোনো ভয় নাই, যে যা বলবে বলুক মা, 21 দিন বা 24 দিনে জ্বর ছেড়ে যাবে, ছেলে সেরে উঠবে। রংলাল ডাক্তারের সঙ্গেও সংঘর্ষ বাঁধল এই 21 দিন 24 দিন নিয়ে। রংলাল ডাক্তার রোগী দেখলেন। প্রথমেই বললেন, বাজে লোক, বেশি লোক ঘরে থাকা আমি পছন্দ করি না। যে ডাক্তার দেখছে আর যে রোগীর সেবা করছে আর 1-8 জন। জীবন দত্তও বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু কৃষ্ণদাসবাবু বললেন, তুমি থাকো জীবন। উনি তার হাত ধরলেন। জীবন মশাইয়ের মনে আছে, ভীত কৃষ্ণদাসবাবুর হাত ঘামছিল।
জীবন দত্ত মৃদু স্বরে সাহস দিয়ে বলেছিলেন, ভয় কি? রোগী দেখে রংলাল ডাক্তার কিছু বললেন না, প্রেসক্রিপশন চাইলেন। পড়ে দেখলেন, সেগুলি ফিরিয়ে দিয়ে নিজের প্রেসক্রিপশন লিখে হরিশ ডাক্তারের হাতে দিলেন। বললেন, ও সব পাল্টে এই দিলাম, পথ্য, বার্লি, ছানার জল, বেদানার রস চলতে পারে, কোনো শক্ত জিনিস নয়। ছেলের টাইফয়েড হয়েছে। হরিশ ডাক্তারের মুখ ম্লান হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে জীবন দত্তের দিকে সকলের দৃষ্টি পড়েছিল। এ জীবন মশাইয়ের মনে আছে। জীবন দত্ত কিন্তু হরিশ ডাক্তারের মুখের দিকে তাকাননি। ছি, অপ্রস্তুত হবেন উনি। ঘর থেকে বেরিয়ে এসে রংলাল ডাক্তার হরিশকে ভালো করে সব বুঝিয়ে দিলেন। জীবন দত্তের কবিরাজি পদ্ধতিটির সঙ্গে তাতে কয়েকটি গরমিল ছিল, কিন্তু তিনি চুপ করে রইলেন। তার অধিকার কি? তারপর রংলাল ডাক্তার ওষুধ তৈরি করতে বসলেন। ওইটি ছিল তার বিশেষত্ব। নিজের কল বাক্স থেকে ওষুধ তৈরি করে দিতেন। অন্য কোনো ডাক্তারের কি ডাক্তারখানায় তৈরি ওষুধ তিনি রোগীকে খেতে দিতেন না। এমনকি হঠাৎ যে বিপদ বা পরিবর্তন আসতে পারে তাও ওষুধ তৈরি করে দিয়ে বলতেন, এই রকম হলে এই দেবে, এই রকম হলে এটা। একদিন পর অবস্থা লিখে লোক পাঠাবে আমার কাছে, তবে যে ডাক্তার দেখছে তার কাছে গোপন রাখতেন না কিছু। বিশ্বাসের পাত্র হলে তারপর তাকে দিতেন প্রেসক্রিপশন। সে ওষুধ তৈরি করে দিত। বলতেন, বিষ মিশিয়ে রোগীর অনিষ্ট করবে না, সে আমি জানি, বিষের দাম আছে। আমার সই করা প্রেসক্রিপশন আছে, আমাকে দায়ী করতে পারবে না। কিন্তু জলদেশে জলের দাম লাগে না। ওষুধের বদলে জল দিলে কি করব? 6টা ওষুধের 3টে না দিলে কি করব? পচা পুরনো দিলে কি করব? আমার বদনাম হবে। ঠিক এই সময় ওষুধের শিশি দুটি ঝাঁকি দিয়ে একবার নিজে ভালো করে তার রং এবং চেহারাটা দেখে নিয়ে হরিশ ডাক্তারের হাতে দিলেন। 2 রকম ওষুধ থাকলো, এইটাই এখন চলবে। যদি ভুল বকে বা জ্বর বাড়ে, জ্বর বাড়লেই ভুল বকবে, ভুল বকলেই জানবে জ্বর বেড়েছে, তখন এইটা দেবে। বুঝেছ? আর ওই লেপ কাঁথাগুলো খুলে দাও। অত চাপা দিয়েই তো বাচ্চাটাকে খতম করবে। এমন করে জানলা দরজা বন্ধ করো না, আলো বাতাস আসতে দাও। বুঝেছ? উঠলেন তিনি। কৃষ্ণদাসবাবু এগিয়ে এসে প্রশ্ন করলেন, রোগ কি টাইফয়েড? হ্যাঁ, কঠিন রোগ। আগে হ্যাঁ, সেই জিজ্ঞাসা করছি। মরা বাঁচা ঈশ্বরের হাতে, সে আমি বলতে পারি না। কৃষ্ণদাসও সাহসী লোক ছিলেন। তিনি মুখে মুখে জবাব দিতে পটু ছিলেন। বলেছিলেন, সে কথা আপনি কেন, আমরাও বলতে পারবো না। আপনার দেখে কেমন মনে হলো? টাইফয়েড সান্নিপাতিক হলেই তো অসাধ্য নয়। রোগেরও প্রকারভেদ আছে, মৃদু, মধ্যম, কঠিন। তীক্ষ্ণ দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে রংলাল বলেছিলেন, আপনিই তো কৃষ্ণদাসবাবু, ছেলের বাবা? আগে হ্যাঁ। রোগ মধ্যম রকমের বলকারী, তবে কঠিন হতে কতক্ষণ? উপযুক্ত সেবা, নিয়মিত ওষুধ, এ না হলে রোগ বাড়তে পারে। এ রোগে সেবাটাই বড়, তার জন্য দায়ী আমরা। এ রোগ সারতে কতদিন লাগবো সে কি করে বলবো আমি? সে আমি জানি না। জীবন কবিরাজের এতটা অসহ্য মনে হয়েছিল। তিনি বলেছিলেন, কৃষ্ণদাস দাদা, 22 থেকে 24 দিনের মধ্যে আপনার ছেলের জ্বর ত্যাগ হবে, আপনি উতলা হবেন না। হেঁট হয়ে কল বাক্সে ওষুধ গুছিয়ে রাখছিলেন রংলাল ডাক্তার। তিনি খোঁচা খাওয়া প্রবীণ গোখুর সাপের মতো সোজা হয়ে দাঁড়িয়ে ফিরে তাকালেন। আপনি কে? গণক? না, উনি আমাদের এখানকার কবিরাজ। জগৎবন্ধু মহাশয়ের নাম বোধহয় জানেন। নিশ্চয়ই জানি, বিচক্ষণ কবিরাজ ছিলেন তিনি। রোগ নির্ণয়ে আশ্চর্য ক্ষমতা ছিল। এখানকার বরদাবাবুর কথা আমার মনে আছে। উনি তাঁরই ছেলে জীবন দত্ত। রংলাল আবার একবার তাকালেন জীবন দত্তের দিকে। বললেন, 22 থেকে 24 দিন কি করে বুঝলে? নারী দেখে? হ্যাঁ, নারী দেখে, তাই আমার অনুমান হয়। জ্বর 24 দিনে ছাড়বার কথা, 3 অষ্টাহ। তবে প্রায়ই আমাদের দেশে এ রোগে প্রথম 1-2 দিন গা ছ্যাঁকছ্যাঁকের সামিল হয়ে ছুট হয়ে যায়। সেই কারণেই বলেছি।
22 থেকে 24 দিন। তোমার সাহস আছে, অল্প বয়স, তাজা রক্ত, হেসেছিলেন রংলাল ডাক্তার। তোমাদের বংশের নারীজ্ঞানের প্রশংসা শুনেছি, দেখেওছি বরদাবাবুর বেলায়, কিন্তু ওটা তো আমাদের শাস্ত্রের বাইরে। ঠিক 24 দিনেই কিশোরের জ্বর ছেড়েছিল। কৃষ্ণদাসবাবু জীবন দত্তকে ডেকে জড়িয়ে ধরেছিলেন, রংলাল ডাক্তারের কাছে লোক পাঠিয়েছিলেন, চিঠিতে লিখেছিলেন, আজ 24 দিনেই জ্বর ত্যাগ হইয়াছে, ইহার পর ঔষধ এবং নির্দেশ দিলে খুশি হইব। আসিবার প্রয়োজন বোধ করিলে যখন আসিবেন জানাইবেন। রংলাল ডাক্তার আর আসেননি, শুধু নির্দেশ এবং ওষুধ পাঠিয়ে দিয়েছিলেন। তার সঙ্গে লিখেছিলেন, জগৎবন্ধু মশাইয়ের ছেলেটিকে আমার আশীর্বাদ দিবেন। জীবন দত্ত উৎসাহিত হয়ে 4 মাইল পথ হেঁটে তাঁকে প্রণাম করতে গিয়েছিলেন। বহ্নি গর্ভ দুটি সমীবৃক্ষ পরস্পরের সান্নিধ্যে আসাব্বা মাত্র দুজনেরই ভিতরের বহ্নি উৎসুক হয়ে উঠেছিল। সেই রংলাল ডাক্তার তাঁর পিঠে সেদিন হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করেছিলেন। সে হাতের স্পর্শের মধ্যে জীবন দত্ত স্নেহ অনুভব করেছিলেন। সে এক বিস্ময়। তান্ত্রিক সব সাধকের মতো মানুষ রংলাল ডাক্তার, বামাচারীর মতো কোনো আচার নিয়ম মানেন না। কঠিন রূঢ় প্রকৃতি, নিষ্ঠুর ভাষা, ময়ূরাক্ষীর জলে ভেসে যাওয়া মরা টেনে নিয়ে ফালি ফালি করে চিরে দেখেন, কবর থেকে মরা টেনে তোলেন, মায়ের কোলে সন্তানকে মরতে দেখেও বিন্দু মাত্র বিচলিত হন না, পৃথিবীর কারো কাছে মাথা হেঁট করেন না। এই মানুষটিকে এই তন্ত্রপ্রধান অঞ্চলের লোকে বলতো, আসলে ডাক্তার হলেন প্রচ্ছন্ন তান্ত্রিক, বামাচারী, কেউ কেউ বলতো নাস্তিক্যবাদী পাথর। রংলাল ডাক্তার তাকে প্রথম কথাই বলেছিলেন, তুমি যদি ডাক্তারি পড়তে হে, বড় ভালো করতে। তোমার মধ্যে একজন জাত চিকিৎসক রয়েছে। কবিরাজি শাস্ত্রে কিছু নেই এ কথা আমি বলছি না, কিন্তু আমাদের জাতের মতো শাস্ত্রটিও কালের সঙ্গে আর এগোয়নি। যে কালে এই শাস্ত্রের সৃষ্টি, চরম উন্নতি, সে কালে কেমিস্ট্রি এত উন্নত ছিল না। তাছাড়া আরও অনেক কিছু আবিষ্কার হয়নি। তারপর ধরো, কত দেশ থেকে কত মানুষ আমাদের দেশে এসেছে, তাদের সঙ্গে তাদের দেশের রোগ এদেশে এনেছে। জল, বাতাস, মাটির পার্থক্যে বিচিত্র চেহারা নিয়েছে। তাছাড়া আয়ুর্বেদ আগন্তুজ ব্যাধি বলে যেখানে থেমেছে, ইউরোপের চিকিৎসাবিদ্যা মাইক্রোস্কোপের কল্যাণে জীবাণু আবিষ্কার করে অনুমান ও উপসর্গের সীমানা ছাড়িয়ে চলে এসেছে বহুদূর এগিয়ে। আধুনিককালের রোগ চিকিৎসা নিয়ে অনেক কথা বলেছিলেন। জীবন দত্ত তন্ময় হয়ে শুনেছিলেন। বারবার মনে পড়েছিল নিজের বাপ এবং মহাগুরু জগৎমশাইকে। পার্থক্যের মধ্যে জগৎমশাই শিক্ষার মধ্যে বারবার উল্লেখ করতেন অদৃষ্টের, নিয়তির, ভগবানের, এবং সমস্ত বক্তব্যই যেন রোগ বিজ্ঞানের ব্যাখ্যা ছাড়া আরও একটি ভাব ব্যাখ্যা জড়িত বলে মনে হতো, যেন কথার অর্থ ছাড়াও একটি ভাব থাকত। রংলাল ডাক্তারের বক্তব্যের মধ্যে ঈশ্বর ছিল না, অদৃষ্ট ছিল না, এবং সমস্ত বক্তব্য ছিল শুষ্ক, কেবলমাত্র বুদ্ধিগ্রাহ্য। কথার মানে ছাড়া কোনো ভাববাষ্পের অস্তিত্ব ছিল না। রংলাল ডাক্তার বলতেন, মানুষ মরে গেলে আমরা আর কোনো দিকে তাকাই না, বুঝেছ? ওই দেহ পিঞ্জর করি ভঙ্গ, প্রাণ বিহঙ্গ কেমন করে ফুরুত করে উঠলেন, সে দেখতে আমরা চেষ্টা করি না। মধ্যে মধ্যে হেসে বলতেন, আরে প্রাণ যদি বিহঙ্গ হয় তবে নিশ্চয়ই বন্দুকধারী শিকারীরও আছে, তারা নিশ্চয়ই পক্ষী মাংস ভক্ষণ করে, তাহলেই তো পুনর্জন্ম খতম। সেই দিনই জীবন সুযোগ বুঝে বলেছিলেন, আমার একটি প্রার্থনা আছে, আমাকে যদি দয়া করে ডাক্তারি শেখান। তুমি ডাক্তারি শিখবে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাঁর মুখের দিকে তাকিয়েছিলেন রংলালবাবু। অন্তর্বেধী তীক্ষ্ণ দৃষ্টি, কপালে সারি সারি কুঞ্চন রেখা, বিস্ময়, প্রশ্ন, অনেক কিছু তার মধ্যে ছিল।
তারপর প্রশ্ন করেছিলেন, কবিরাজি ভালো চলছে না? হেসে জীবন দত্ত বলেছিলেন, লেখাপড়া জানা বাবুদের সমাজে কবিরাজির চলন কম হয়েছে বটে, কিন্তু সাধারণ মানুষের কাছে ভালো চলে। তবে আমার ছেলেবেলা থেকেই ইচ্ছে ছিল ডাক্তারি পড়বার। কিন্তু জীবন দত্ত একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলেন। তবে পড়নি কেন? তোমার বাবার তো অবস্থা ভালো ছিল। জীবন দত্ত ম্লান হেসে বলেছিলেন, আমরা ভাগ্য মানি, তাই বলছি আমার ভাগ্য। আর কি বলবো, নইলে বাল্যকাল থেকেই আমার ইচ্ছা ছিল আমি ডাক্তারি পড়ব। কিন্তু তোমার বাবা পড়তে দেননি? আগে না, অপরাধ আমার। মঞ্জুরির কথাটা বাদ রেখে ভূপি বসুর সঙ্গে মারামারির কথা বললেন, গ্রামে ফিরলাম। বাবা বললেন, আর না, আর তোমাকে বিদেশে পাঠিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারবো না। কৌলিক বিদ্যায় তুমি দীক্ষা গ্রহণ করো। কথাটা শুনে ন্যাড়া পাহাড়ের মতো মানুষ রংলাল ডাক্তার অকস্মাৎ হা 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 শব্দে অট্টহাস্যে ফেটে পড়লেন কৌতূহলে। যেন তৃণপাদহীন কালো পাথরে গড়া পাহাড়টা এই কাহিনী শুনে কৌতুকে ফেটে গেল এবং ভিতর থেকে ঝড়ো ঝড়ো শব্দে উচ্ছ্বসিত হয়ে বের হলো ঝর্ণার ফোয়ারা। এমনভাবে রংলাল ডাক্তারকে হাসতে বড় কেউ একটা দেখেনি। বেশ খানিকক্ষণ হেসে বললেন, সেই ভূপি বোস ছেলেটার সুডৌল নাকটা এমন করে তুমিই ভেঙে দিয়েছ? আরে, তাকে যে আমি দেখেছি, চিকিৎসা করেছি। তার শ্বশুর তাকে নিজের বাড়িতে এনেছিল চিকিৎসা করাতে, সংশোধন করতে। অপরিমিত মদ্যপান করে লিভারের অসুখ, আমাকে ডেকেছিল। ছোকরার মাকাল ফলের মতো টুকটুকে চেহারায় পোকা ধরা কালো দাগের মতো নাকটা ছিল একটা খুঁত। হঠাৎ গম্ভীর হয়ে গেলেন রংলালবাবু। আমি কিন্তু সন্দেহ করেছিলাম ওটা হয়েছে সিফিলিস থেকে। বড়লোকের ছেলে দুর্দান্ত মাতাল, সন্দেহ হবারই কথা। আমি জিজ্ঞাসা করলাম, কিছুতেই স্বীকার করে না। তারপর স্বীকার করলে। হে দেশে লোকের স্বভাব। উত্তেজিত হয়ে উঠলেন রংলাল ডাক্তার। হাতের চুরুটটা মুখে থেকে নামিয়ে বললেন, অদ্ভুত, এ দেশটাই অদ্ভুত। লজ্জায় রোগ লুকিয়ে রাখবে, বংশাবলীকে রোগগ্রস্ত করে যাবে, নিজে ভুগবে। কিছুতেই বুঝবে না তুই দেবতা নোস, তুই রক্ত মাংসের মানুষ, ক্ষুধার দাস, লোভের দাস, কামের দাস। উঠে দাঁড়ালেন রংলাল ডাক্তার, বললেন, সেই শুয়োরটা কি বলেছিল জানো? বলেছিল কি করে হলো তা আমি জানি না। আমার স্ত্রী ছাড়া আর কারো সংস্রবে তো আমি কখনো আসিনি। আমি আর থাকতে পারিনি। প্রচণ্ড এক চর তুলে বলেছিলাম, মারবো এক চর উল্লুক। কিছুক্ষণ পায়চারি করে শান্ত হয়ে রংলাল ডাক্তার এসে বসেছিলেন তার সামনে। চুরুট ধরিয়ে দুটো টান দিয়ে মৃদু হেসে বললেন, ওটা তাহলে তোমার ওই মুদগর সদৃশ্য হস্তের মুষ্টাঘাতের চিহ্ন। তুমি তো ভয়ানক লোক, তবে ভূপি বোসের বন্ধুর কাজ করেছ। ওই চিহ্ন থেকে ওর ওই পাপ রোগটাকে ধরবার সুযোগ করে দিয়েছ। তারপর রংলাল ডাক্তার বলেছিলেন, হ্যাঁ, তোমাকে আমি শেখাবো। যতটা পারো নিয়ে নাও তুমি আমার কাছ থেকে। কি কি ভাবছো তুমি? সেদিন তখন জীবন দত্ত ভাবছিলেন ভূপি বোসের কথা, মঞ্জুরির কথা। যতক্ষণ রংলাল ভূপি বোসের কথা বলছিলেন, জীবন দত্ত অবশ্য চিন্তা শক্তিহীন মানুষের মতো তার মুখের দিকে তাকিয়েছিলেন। রংলালবাবু তাকে ডাক্তারি বিদ্যা শিক্ষা দেওয়ার আশ্বাস দিয়ে কথা শেষ করলেন। জীবন দত্ত তার উত্তরে কিন্তু প্রশ্ন করলেন, ভূপির লিভারের দোষ হয়েছে, সেরেছে? রংলাল ডাক্তার তার দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ভূপির জন্য যেন তোমার মমতা রয়েছে জীবন? জীবন এবার সচেতন হয়ে উঠলেন, লজ্জিত হলেন। রংলাল বললেন, তোমরা তো বৈষ্ণব। হ্যাঁ, তাই। তারপর বললেন, ভূপির অসুখ আপাতত সেরেছে, আবার হবে। ওটা বাঁচবে না বেশি দিন, ওতেই মরবে। যোগাযোগ যে ভারী বিচিত্র। ছোকরার স্ত্রী এক ধরনের মা আছে দেখেছ, রোগা ছেলেকে খেতে দেয় লুকিয়ে, ঠিক সেই রকম। ডাক্তার বারণ করেছে, ভূপি মদের জন্য ছটফট করছে। স্ত্রী গোপনে লোককে বকশিস দিয়ে মদ আনিয়ে স্বামীকে দিচ্ছে, বলছে, বেশি খেও না, একটু খাও। আশ্চর্যের কথা হে,
নিজের গহনা বিক্রি করছে। অদ্ভুত। পুরাণে আছে সতী স্ত্রী মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে স্বামীকে বাঁচায়, আর এই মেয়েটার ভালোবাসা তো তাদের চেয়ে খাটো নয়, কিন্তু এ মৃত্যুকে ডেকে স্বামীকে তার হাতে তুলে দেয়। অদ্ভুত। এরপর স্তব্ধ হয়ে বসে রইলেন জীবন ডাক্তার। স্থান, কাল, পাত্র সব তিনি ভুলে গেলেন, মুছে গেল চোখের সম্মুখ থেকে, অর্থহীন একাকার হয়ে গেল। রংলাল ডাক্তার সচেতন করে তুললেন জীবন দত্তকে। বললেন, ছেড়ে দাও ওই পচা ধনির ছেলেটার কথা। ওসব হলো মানুষের নিজের পাপের সৃষ্টির অপব্যয়। এখন শোনো যা বলছি, শিখবে তুমি ডাক্তারি। আমার মতো কঠিন নয় তোমার পক্ষে। তুমি চিকিৎসা জানো, রোগ চেনো, তোমার পক্ষে অনেক সহজ হবে। আমি এদেশের জন্য অনুবাদ করেছি ওদের চিকিৎসা শাস্ত্র, পড়ে ফেললেই তুমি পারবে। আমি তোমাকে সাহায্য করব, শেখাবো, পড়াবো। এবার জীবন দত্তের কান এড়ালো না। মুহূর্তে তার সব উদাস অবসন্নতা দূর হয়ে গেল। আগুন জ্বলে উঠল জীবনে। মঞ্জরি আর ভূপি বোস একদিন মেঘ আর বাতাসের মতো মিলে তার জীবনের সদ্য প্রজ্বলিত বহ্নির উপর দুর্যোগের বর্ষণ ঢেলে নিভিয়ে দিয়েছিল, কিন্তু বনস্পতির কাণ্ড থেকে শাখাগ্র পর্যন্ত প্রসুপ্ত বহ্নির ধারা নেভেনি। সে জ্বলল। ভুলে গেলেন মঞ্জরিকে, ভূপিকে। আতর বউকেও মনে রইল না সে মুহূর্তে। সেদিন সামনে ছিলেন রংলাল ডাক্তার, হাতে ছিল মোটা বাঁধানো খাতা, চোখের সামনে ছিল ভবিষ্যৎ, উজ্জ্বল, দীপ্ত। বন্ধুরা, এখানেই শেষ হলো আরোগ্যনিকেতনের 10ম পর্ব। প্রসঙ্গত বলে রাখি, পর্বগুলি আমি আমার মতো করে ভাগ করে নিয়েছি আমার এত বড় উপন্যাসটি পড়ার সুবিধার জন্য। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। আজকের মতো নমস্কার।